ওকে, আগের দিন আমরা রায় মার্টিনের স্কুল ওয়ানটা করেছিলাম সম্পূর্ণ। যারা এখনো পর্যন্ত ওয়ানটা দেখোনি তারা আগে ওয়ানটা দেখে নেবে। এবং এখানে শুধু যে আমরা সলভ করছি ব্যাপারটা কিন্তু এরকম নয়। এখানে আমরা সলভ করার সাথে সাথে আমরা কিন্তু একবার রিভাইজ দিয়ে নিচ্ছি বা ব্যাপারগুলোকে আবার নতুন করে বুঝতে শিখছি, তাই তো? যত বেশি প্র্যাকটিস হবে তত আমরা নতুন নতুনভাবে জিনিসগুলোকে করার চেষ্টা করব বা শিখতে পারবো। সেজন্য তোমাকে যেমন অঙ্ক প্র্যাকটিস করতে হবে, ভৌতবিজ্ঞান প্র্যাকটিস করতে হবে, তার সাথে তোমাকে টেকনিকগুলো কিন্তু দেখতে হবে। তাহলে আজকে আমরা করছি হচ্ছে, আজকে আমরা করব হচ্ছে স্কুল 2 নম্বর স্কুল, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, ভৌতবিজ্ঞান ফিজিক্যাল সায়েন্সের পোর্শনটা। সো দেখো, সেট 2, তাই তো? সো প্রথম কোশ্চেনটা কি বলছে, সাধারণ স্কেলের সাহায্যে প্রদত্ত কোন দৈর্ঘ্যটি মাপা সম্ভব নয়। এবার এখানে দেখো, সাধারণ স্কেলে তোমার কিরকম পার্ট থাকে বলো তো? ধরো এরকম করে 2.0, তারপরে নেক্সট কি হয়ে যায় 2.1, সেমি হিসাবে। কারণ এর লঘিষ্ঠ ধ্রুবক মানে সবচেয়ে ছোট সংখ্যা মাপা যাবে 0.1 সেমি বা বা 1 মিলিমিটার। তাই আমি 2.10 মাপতে পারবো, মানে 2.1, 2.2 সেমি মাপতে পারবো। কিন্তু তার থেকে ছোট ভাগ, তার মানে এই 0.57 সেমি, যেটা দশমিকের পরে দুঘর আছে, এটা আমি মাপতে পারবো না। তো সেক্ষেত্রে আমার অপশন হয়ে যাচ্ছে অপশন সি। ওকে, নাম্বার 1 অপশন সি। নাম্বার 2 দেখো, মাত্রাহীন কিন্তু এককযুক্ত একটি ভৌত রাশি, একদমই ইজি এটা। মাত্রাহীন কিন্তু এককযুক্ত ভৌত রাশি কি হয়? কোণ হবে। আমরা কি জানি কোণের কোণের মাত্রা নেই, কিন্তু কোণের একক আছে। এবার আমাকে কেউ কমেন্ট করে লিখে দাও যে কোণের একক কি? কোণের একক হচ্ছে রেডিয়ান। কোণের একক রেডিয়ান। যদি সেটা ঘনকোণ হয়ে যায় তাহলে কি হবে? স্টেরেডিয়ান হবে। আমরা কিন্তু কোশ্চেন ব্যাংক সলভ করছি শুধুমাত্র যে এটা পড়লেই হয়ে যাবে সেরকমটা নয়। এক্সামে এগুলোই আসবে, কিন্তু এই রিলেটেড আসবে। মানে এখানে কোণ দেওয়া আছে, এক্সামে ঘনকোণ দিতে পারে। ঘনকোণের কি হবে? স্টেরেডিয়ান। ঠিক আছে? তো আমাকে কিন্তু সব কিছুর জন্য প্রিপেয়ার থাকতে হবে। সবচেয়ে ছোট এককটি হলো, সবচেয়ে ছোট এককটি হবে ন্যানোমিটার, 10⁻⁹। সমত্বরণে গতিশীল বস্তুর ত্বরণ সময় রেখচিত্রের নতির মান কত? সমত্বরণে গতিশীল বস্তু, সমত্বরণে গতিশীল মানে গ্রাফটা কিরকম হয়? এরকম হবে, তাই তো? এখানে হচ্ছে সময়, এখানে হচ্ছে সময়, এখানে হচ্ছে থাকবে ত্বরণ। গ্রাফ কিরকম হবে? এরকম হবে। যদি গ্রাফটা এক্স অ্যাক্সিসের সাথে সমান্তরাল হয় তাহলে নতি কত হবে? নতি তো নেই এর মধ্যে, নতি জিরো হবে। সরণ এবং অতিক্রান্ত দূরত্ব, তার মানে সরণ এস আর ডি এর মধ্যে দূরত্ব, ঠিক এই প্রবলেমটা আগের সেটেও ছিল। এসটা কখনোই, মানে সরণটা কখনোই ডি এর থেকে বড় হতে পারে না। এসটা কখনোই ডি এর থেকে বড় হতে পারে না, কারণ সরণ হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স, সবচেয়ে ছোট যে ডিস্টেন্সটা সরল রেখা বরাবর, সেটা হবে হয় সমান হবে, না হলে ছোট হবে। তাহলে অপশন ডি। কোনো পরমাণু যোজ্যতা কক্ষে সবচেয়ে আহ, সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থাকতে পারে? যোজ্যতা কক্ষ মানে শেষ কক্ষপথ, তো শেষ কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন থাকবে না। একটি ত্রিযোজী ক্যাটায়নের ইলেকট্রন সংখ্যা 10 হলে মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত হবে? আচ্ছা, ত্রিযোজী ক্যাটায়ন, ত্রিযোজী ক্যাটায়ন মানে তার যোজ্যতা হচ্ছে +3, আর ইলেকট্রন আপাতত আছে 10টি। তার মানে কি? তার মানে তার 3টে ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে +3 করে দাও, ওর অ্যাকচুয়াল 13 হবে। তাহলে অপশন হচ্ছে সি, অপশন সি। ক্যাথোড রশ্মি, ক্যাথোড রশ্মি হচ্ছে আসলে ইলেকট্রন কণার স্রোত। এর আগের যে স্কুলে ছিল সেখানে কিন্তু আমরা পড়েছিলাম এই ক্যাথোড রশ্মি যে নির্গত হচ্ছে তার কন্ডিশন, তাই না? খুবই নিম্ন চাপ এবং অতি বিভবে, উচ্চ বিভবে। ঠিক? তাহলে একের যে প্রশ্নগুলো ছিল একদমই ইজি ছিল এবং সেগুলো কিন্তু খুব ইজিলি করা গেল। এবার চলে আসো 2 নম্বরে স্কুলে। আচ্ছা, 2 নম্বর স্কুলটা দেখো কি বলেছে। ওজন বাক্সের বাটখারাগুলোকে কি অনুপাতে রাখা হয়? তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, এবং এগুলো হচ্ছে 2 এর কোশ্চেন আসতে পারে যে কেন রাখা হয় 5:2:2:1 হলো। আচ্ছা, চাপের মাত্রীয় সংকেত লেখো। চাপের মাত্রীয় সংকেত যদি মনে না আসে তাহলে কি করবা? চাপ মানে, ধরো তোমাদের মনে আসছে না, কি করবা? চাপ মানে বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। ওকে, এগুলো তোমাদের বোধহয় সবার মুখস্থ হয়ে গেছে, এতবার করে করেছো। আমি তাও একবার তোমাদের দেখিয়ে দিতে চাইছি, যদি বাই চান্স ভুলে যাও। তো কি হবে? m(l⁻⁻1 p⁻²)। এটা হচ্ছে আমার 2 নম্বর। আচ্ছা, সাধারণ স্কেলে লঘিষ্ঠ ধ্রুবকের মান কত? বললাম 3 নম্বর অ্যান্সার কত হবে? সাধারণ স্কেলে লঘিষ্ঠ ধ্রুবকের মান হবে 0.1 সেমি বা 1 মিলিমিটার। ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে আসো।
এরপরে হচ্ছে বেগ সময় লেখচিত্রের নতি কোন ভৌত রাশিকে নির্দেশ করে? বেগ সময় লেখচিত্র তার মানে কি? এটা যদি লেখচিত্র হয় আমার, এটা যদি লেখচিত্র হয়, এদিকে ভি আছে, এদিকে টাইম আছে, এটা আমার ধরো গ্রাফ। তাহলে এই যে নতিটা, এই যে নতিটা, এটা কাকে নির্দেশ করবে? এটা ত্বরণকে নির্দেশ করবে। তাহলে এটা হবে ত্বরণ, এটা হবে ত্বরণ। হলো সমবেগে ধাবমান এমন একটি বস্তুর চলার পথটি কিরকম হবে? সমবেগে ধাবমান এমন একটি বস্তু চলার পথ কিরকম হবে? তাহলে নাম্বার 4, তাই তো? নাম্বার 4, তাহলে নাম্বার 4 কি দাঁড়াচ্ছে? নাম্বার, এটা হচ্ছে আমার গ্রাফের প্লট। এদিকে হচ্ছে সরণ, এদিকে হচ্ছে সরণ, এদিকে হচ্ছে সময়। সমবেগে ধাবমান তার মানে কি? গ্রাফের প্লটটা আহ, যদি স্থির অবস্থা থেকে হয় তাহলে কি হবে? এরকম ভাবে হবে। স্থির অবস্থা থেকে হলে এরকম ভাবে, মানে মূল বিন্দুগামী সরল রেখা এরকম টাইপের হবে। ওকে, এই কোণটা ধরে থিটা ধরে নাও, ব্যাস। আচ্ছা, এরপরে আসো হচ্ছে সমদ্রুতি, সরি, না এক মিনিট। একটি বস্তু আর ব্যাসার্ধে বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলো, তার সরণ কত হবে? জিনিসটা ভালো মতো বুঝতে হবে। একটি বস্তু, মনে করো যে এই বস্তুটা কি করেছে, আর ব্যাসার্ধ, আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলো। তার মানে এটা যদি ব্যাসার্ধ আর হয়, তাহলে এটা যদি বৃত্তাকার পথ হয় তাহলে এইভাবে গেছে, এইভাবে গিয়ে এইভাবে এসেছে। এটা হলে ফুল হয়ে যেত, এই জিনিসটা আরেকবার হলে ফুল হয়ে যেত, তাই তো? তাহলে এটা হচ্ছে আর ব্যাসার্ধ। এবার প্রশ্ন কি বলেছে? প্রশ্ন বলেছে যে তার সরণ কত হবে? সরণ মানে কি? এখান থেকে স্টার্ট করেছিল, এখানে পৌঁছেছে, তাহলে সরল রৈখিক দূরত্ব কোনটা? এটা আর, এটা আর, মানে জিনিসটা হচ্ছে ব্যাস, জিনিসটা হচ্ছে ব্যাস। তার মানে আরটা যদি ব্যাসার্ধ হয়, আর যদি ব্যাসার্ধ হয়, তাহলে ব্যাস কত হবে? ব্যাস হবে 2r। এটাই হচ্ছে তার সরণ, এটাই তার সরণ। 5 নম্বর। তো সমদ্রুতি কিন্তু অসম বেগ বিশিষ্ট একটি উদাহরণ দাও। একদম সেম। আচ্ছা, এটা কিন্তু অরের, 4-এর অথবা এটা। এই জিনিসটা আমরা আগের দিনও করেছিলাম। তার মানে বুঝতে পারছো তো কত ইম্পর্টেন্ট এই প্রত্যেকটা কোশ্চেন। সমদ্রুতি কিন্তু অসমবেগ বিশিষ্ট। মনে করো এই একটা বক্রপথ আছে, এই বক্রপথ ধরে একটা বস্তু সমান সময়ের ব্যবধানে, সমান সময়ের ব্যবধানে, ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করছে, সমান দূরত্ব অতিক্রম করছে। তার মানে এর দ্রুতি সমান, তার মানে এর দ্রুতি সমান। কিন্তু যখন আমরা বেগ দেখব, বেগ যখন দেখব, তখন আমার ভ্যালুটা দেখার সাথে সাথে আমার ডাইরেকশনও চেক করতে লাগবে, ডাইরেকশনও চেক করতে লাগবে। বা ডাইরেকশনটা কি? এই পয়েন্টে ডাইরেকশন ধর বস্তুটার এদিকে, যখন এখানে চলে আসছে তখন ডাইরেকশন হয়ে যাচ্ছে এইদিকে, যখন এখানে আসছে ডাইরেকশন হয়ে যাচ্ছে এইদিকে, কিন্তু ডাইরেকশনটা কি হয়ে যাচ্ছে? আলাদা হয়ে যাচ্ছে। তাই বেগ কিন্তু সব জায়গায় সমান থাকছে না। তাই কোনো বস্তু যখন বৃত্তাকার পথে অতিক্রম করছে বা ঘোরে, সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করছে, সেই জন্য দ্রুতি সমান, দ্রুতি সমদ্রুতি সম্পন্ন। কিন্তু যেহেতু ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, তাই অসম বেগ বিশিষ্ট। পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা কি হবে? নিউট্রন হবে। পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা নিউট্রন। নিউট্রন কিন্তু সবার লাস্টে আবিষ্কার হয়েছিল। কে আবিষ্কার করেছিল? বিজ্ঞানী স্যাডউইক, বিজ্ঞানী স্যাডউইক। এটা কিন্তু নিউট্রাল, মানে চার্জ কত? চার্জ হচ্ছে 0। কোনো পরমাণুর তৃতীয় মুখ্য শক্তি স্তরে সর্বাধিক কটা থাকতে পারে? 8 নম্বর। ফর্মুলা কি হয়? 2n²। তৃতীয় মানে কি? 3 × 9, তাহলে 18টা। অ্যান্সার হবে আমার 18টা। পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে ক্রিয়াশীল নিউক্লিয় বলের একটি বৈশিষ্ট্য লেখো। বইতে প্রচুর বৈশিষ্ট্য আছে, রায় মার্টিনের সহায়িকা বই খুলবা, ওখানে 3 থেকে 4টা বৈশিষ্ট্য দেওয়া আছে। যে এটা সবসময় একটি আকর্ষণ বল হবে, এটা, এটা হচ্ছে তীব্র আকর্ষণ বল। এটা অল্প একটু রেঞ্জের মধ্যেই কাজ করবে, মানে ওই নিউক্লিয়াসের মধ্যেই প্রোটন বা নিউট্রনের মধ্যে কাজ করছে, বড় ডিস্টেন্স এটা প্রযোজ্য নয়। সব থেকে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে একটি তীব্র আকর্ষণ বল। ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসো গ্রুপ সি। আশা করছি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে, কারণ শুধুমাত্র যে এখানে আমি সলভ করাচ্ছি কোশ্চেন ব্যাংক এরকম কিন্তু নয়। একদম তোমাদের এখানে প্র্যাকটিস করানো হচ্ছে, এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছে, এবং একটা সেট করার সাথে সাথে এরকম 2-3টা সেটের প্র্যাকটিস হয়ে যাচ্ছে। গ্রুপ সি এবার বলেছে, এবার বলেছে
যে একটি পাথরকে 150 গ্রাম ভরের একটি পাথরের টুকরোকে একটি মাপনী চোঙে থাকা 500 সিসি জলে পুরোপুরি ডুবিয়ে আহ, জলতলের পাঠ পাওয়া যায় 520 সিসি। পাথরটির উপাদানের ঘনত্ব কত? তো পাথরটির উপাদানের ঘনত্ব যখন বের করতে বলেছে, তার মানে গ্রুপ সি, ভালো মতো দেখতে হবে, অঙ্কগুলো বুঝতে হবে, মুখস্থ নয়। যে ঘনত্ব, ঘনত্ব মানে কি? ভর বাই আয়তন। ঘনত্ব মানে ভর বাই আয়তন। এটা কি চেঞ্জ চেঞ্জ করব? ডিজাইন। আচ্ছা, ঘনত্ব মানে কি? ভর বাই আয়তন, নাকি আগেরটা বেটার ছিল? হুম, ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। এবার হচ্ছে আরে কোথায়? এবার মনে করো যে প্রথমে ভর বের করতে হবে। এবার ভর বের করতে হবে, এখানে ভর দেওয়া আছে যে 100 গ্রাম, ভর দেওয়া আছে 100 গ্রাম। তারপরে আয়তন বের করতে হবে। আয়তন কি করে বের করে বলো তো? একটা মাপনী চোঙ নেওয়া হয়, মাপনী চোঙটাকে কি করা হয়? ও, মাপনী চোঙটাকে কি করা হয়? মাপনী চোঙটাকে কি করা হয়? যে জলপূর্ণ করা হয়। জলপূর্ণ করা হলো, মতলব ধরো যে এতখানি জলপূর্ণ আছে, যেটা হচ্ছে 500 সিসি। এবারে একটা তুমি পাথর ফেললে, একটা তুমি পাথর ফেললে, কি দেখলে? যে জলতল একটু উপরে উঠে গেছে। কতখানি উপরে উঠে গেছে? 520 সিসি উপরে উঠে গেছে। তার মানে, তোমার পাথরের আয়তন কত? পাথরের আয়তন হচ্ছে 20 সিসি। কিভাবে এলো? 520 মাইনাস 500 ইকুয়াল টু 20 সিসি। এবার দেখো, ঘনত্ব ইকুয়াল টু কি? ভর বাই আয়তন। ভর যদি 100 গ্রাম হয়, আর আয়তন কত? 20 সিসি। তাহলে কাটাকাটি করো, তাহলে 5 গ্রাম পার ঘন সেমি। এটা হচ্ছে ঘনত্ব হয়ে গেল। কিসের ঘনত্ব চাইছে? 100 পাথরের টুকরো, ঠিক আছে। নেক্সট চলে আসো। হুম, আচ্ছা কি বলেছে? আহ, সুবেদী তুলাযন্ত্রের দুটি শর্ত লেখো। খুবই ইজি আছে, অনেকগুলো আছে। একটা কি হতে পারে? তুলাদণ্ডের বাহু দুটি দীর্ঘ ও হালকা হওয়া প্রয়োজন। তুলাপাত্র দুটি আহ, হালকা হওয়া প্রয়োজন। তুলাদণ্ডের ভরকেন্দ্র বা ভারকেন্দ্রটা, তুলাদণ্ডের ভারকেন্দ্রটা তুলাদণ্ডের আলম্বের নিচে যতটা সম্ভব কাছে রাখা যায় তত ভালো হবে। ঠিক আছে? এই দু তিনটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন, বা প্রশ্ন বলছি, শর্ত। এবং তোমরা বইতে পড়েছো, যেটা বেটার হবে, যেটা মনে থাকছে, ভালো দেখে দু তিনটে লিখে নিবা। একক সহ একটি স্কেলার রাশি এবং একটি ভেক্টর রাশির নাম লেখো যাদের একক তিনটি মৌলিক একক দ্বারা গঠিত। তো এটা হচ্ছে একটা ভালো প্রশ্ন। একটা স্কেলার রাশি লিখতে হবে, আর একটা মৌলিক রাশি লিখতে হবে যাদের একক তিনটি মৌলিক একক দ্বারা গঠিত। তাহলে স্কেলার রাশি হচ্ছে আহ, 2 নম্বর স্কেলার রাশি। যদি স্কেলার রাশির কথা বলি, স্কেলার রাশি মানে কি, কে বলবে? স্কেলার রাশি মানে হচ্ছে যাদের মান আছে, যাদের মান আছে কিন্তু যাদের মান আছে, শুধু দিক নেই। ওকে, তাহলে কি হবে? একটা স্কেলার রাশি হতে পারে, আহ, ধরো কার্য, তাই না? কার্যের মাত্রা কি? m l2 t⁻²। তার মানে একটা মৌলিক রাশি ভর, একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে সময়। তাহলে আমরা স্কেলার রাশি পেয়ে গেলাম। এবার হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি মানে কি হবে? মান তো থাকতেই হবে, তার সাথে কি হবে? দিকও আছে, তার সাথে দিকও আছে। এরকম একটা এক্সাম্পল কি হবে? যে আহ, বল বল বলের মাত্রা কি? m l t⁻²। এখানেও ভর আছে একটা মৌলিক রাশি, এখানে দৈর্ঘ্য আছে আর একটা মৌলিক রাশি, এখানে সময় আছে আর একটা মৌলিক রাশি। তাহলে স্কেলার রাশি পেলাম কার্য, আর ভেক্টর রাশি পেলাম বল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলে আসো পরেরটা। বৃত্তীয় গতি এবং ঘূর্ণন গতির মধ্যে পার্থক্য। খুবই ইজি জিনিস, এই জিনিসটা নিয়ে আমি আর ডিসকাস করছি না, তোমরা যে যার মতো পড়ে নিয়েছো। এবার চলে আসো 4 নম্বরটা। 4 নম্বরটা কিন্তু ভালো অঙ্ক আছে। এক ব্যক্তি পূর্ব দিকে 15 মিটার হাঁটার পর উত্তর দিকে 5 মিটার হাঁটলো।
তার মানে এটা যদি নর্থ হয়, এটা ইস্ট, এটা সাউথ, এটা ওয়েস্ট। মানে পূর্ব দিকে কত মিটার হেঁটেছে? পূর্ব দিকে হেঁটেছে হচ্ছে 12 মিটার। পূর্ব দিকে 12 মিটার হেঁটেছে। 12 মিটার হেঁটে কি করেছে? তারপরে উত্তর দিকে হেঁটেছে। তারপরে উত্তর দিকে হেঁটেছে। এটা হচ্ছে 5 মিটার। এবার বলেছে সরণ কত? সরণ কত মানে আমার প্রাথমিক অবস্থান এখানে, অন্তিম অবস্থান এখানে, তাহলে এটা আমি যোগ করে দিব। এবার দেখো তো, এটা হচ্ছে একটা পাইথাগোরাস মানে সমকোণী ত্রিভুজ হচ্ছে। সমকোণী ত্রিভুজ মানে এটা লম্ব, এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ। পাইথাগোরাস অ্যাপ্লাই করতে পারি। তাহলে এটার ভ্যালু কত হবে? √12 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তার মানে 144 প্লাস 25 169। 169 কার রুট? 13 সেন্টিমিটার। আমার অ্যান্সার হবে 13 সেন্টিমিটার। বোঝা যাচ্ছে তো? আচ্ছা, 5 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট। বেগ সময় লেখচিত্র, সরি হ্যাঁ, বেগ সময় লেখচিত্র থেকে এস ইকুয়াল টু হাফ এটি স্কোয়ারের প্রমাণ করতে হবে। তার মানে কি? গ্রাফটা এরকম হবে। গ্রাফটা এরকম হয় যে ভি এখানে থাকে, টি এখানে থাকে, এবং জিনিসটা আরো ইজি করে দিয়েছে। হাফ এটি স্কোয়ার মানে ইউ এর কোনো ভ্যালু নেই, তো জিরো থেকে স্টার্ট হবে। তোমাকে কি করতে হবে? এই যে রেঞ্জটা আসছে, এই যে রেঞ্জটা আসছে, এটা তোমার ক্ষেত্রফল বের করতে হবে। বইতে একদম করে দেওয়া আছে, প্রত্যেকটা বইতে সুন্দর করে করে দেওয়া আছে। আর এটা কিন্তু ভিভিআই, তোমরা সবাই দেখে নেবে। রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি। রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি বহুবার করেছো তোমরা, তো নিজেরা বলো যে কি হবে। আমার এখানে মানে 5-এর অথবা, যেটা এটা বোধ হয় মিস হয়ে গেছিল তখন, 5-এর অথবা। হুম, তাহলে 6 মিটার/সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলতে শুরু করলে 15 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কি হবে? তাহলে অতিক্রান্ত দূরত্ব দিয়ে আমরা দুটো সূত্র জানি। তার মধ্যে যেখানে সময়ের কথা উল্লেখ থাকবে সেটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবার যেহেতু বলেছে যে স্থির অবস্থা থেকে, তার মানে ইউটা হচ্ছে শূন্য। তাহলে এস ইকুয়াল টু আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? হাফ এটি স্কোয়ার। কারণ ইউ এর ভ্যালু যদি শূন্য হয়ে যায়, তাহলে এই গোটাটার ভ্যালু কি হয়ে যাচ্ছে? শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এস ইকুয়াল টু কি হবে? হাফ। হাফ হাফ ইন্টু এর ভ্যালু কত? 6। টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু এখানে হচ্ছে 15 সেকেন্ড, রাইট? 15 সেকেন্ড। 15 সেকেন্ড তার স্কোয়ার এরকম দাঁড়াচ্ছে। তাহলে 3 × 6, 3 × 225। সেখান থেকে ক্যালকুলেট করে 3 × 5 = 15, 5 হাতে থাকলো 1, 3 × 6 = 7, 3 × 6 600, 675 মিটার। 675 মিটার হচ্ছে আমার অ্যান্সার। বুঝে গেল? অঙ্কটা কিন্তু ইজি ছিল, এবং এরকম টাইপের কিন্তু কিছু অঙ্ক তুমি অবশ্যই এক্সপেক্ট করতে পারো। ওকে, আচ্ছা চলে আসো নেক্সট। অতিক্রান্ত, হ্যাঁ চলে আসো নেক্সট। এবার চলে আসো আহ, পরেরটাতে। ত্রুটি তো বলে দিলাম, ত্রুটি আমি বলে দিলাম। 8 নম্বরে চলে আসো। পরমাণু এবং আয়নের মধ্যে দুটি পার্থক্য খুবই ইম্পর্টেন্ট। প্রথম কথা কি? পরমাণু সবসময় কি হবে? পরমাণু, অ্যাটম, একটা অ্যাটম সবসময় কি হয়? নিস্তড়িত হয়। এটা কিন্তু তোমাকে লিখতেই হবে ফার্স্ট পয়েন্ট। একটা অ্যাটম সবসময় নিস্তড়িত হয়। আর একটা আয়ন সবসময় চার্জ, মানে আয়ন সবসময় চার্জ থাকে, হয় ক্যাটায়ন হবে বা অ্যানায়ন হবে। আয়ন আয়ন সবসময় স্টেবল হবে, এটা সুস্থিত হবে। কিন্তু পরমাণু সুস্থিত হয় না সাধারণত, বা পরমাণু সুস্থিত নাও হতে পারে, সুস্থিত নাও হতে পারে। হুম, এরকম করে বইতে দেখবা আরো 3-4টা পয়েন্ট দেওয়া আছে। মেন মেন পয়েন্টগুলো দিয়ে রাখবা। উম, দুই দুই নাম্বার আছে তো, মিনিমাম 3টে পয়েন্ট বা 4টা পয়েন্ট তো দিলে পরে ভালো হয়, এই আর কি। আচ্ছা, এরপরে দেখো, এরপরে দেখো কি বলেছে। এটা খুব ভালো অঙ্ক দিয়েছে। অঙ্ক বলতে এটা তোমার লাগবে। কোথায় লাগবে? যে একটা দেওয়া আছে আর্গন, এটা একদম খুবই বেসিক জিনিস। তুমি যখন ক্লাস 8-এ পড়ছো, জিনিসটা সোজা, ক্লাস 8-এর পড়াশোনায় বাগ ভাল্লুক কিছু নেই। কিন্তু এই বেসিক জিনিসগুলো যদি না তৈরি থাকে তোমার মধ্যে, তাহলে কিন্তু বড় ক্লাসে গিয়ে সমস্যা হবে। ঠিক আছে? এখানে 18 আছে, এখানে 40 আছে। আচ্ছা, নিচে যেটা থাকে সেটাকে বলা হয় অ্যাটমিক নাম্বার, বা প্রোটন সংখ্যা, বা পরমাণু ক্রমাঙ্ক, যেভাবে খুশি বলো। এটা হচ্ছে তোমার প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক বলতে পারো। তাহলে প্রোটন সংখ্যা 18। যতগুলো প্রোটন থাকে নর্মালি একটা অ্যাটমে, ততগুলি ইলেকট্রন থাকবে। তার মানে প্রোটন সংখ্যা যদি 18 হয়, ইলেকট্রন সংখ্যাও 18 হবে। তাহলে এই দুটো জিনিস পেয়ে গেলাম। আর কি পড়ে থাকলো? নিউট্রন সংখ্যা পড়ে থাকলো। নিউট্রন সংখ্যা মানে কি?
নিউট্রন কোথায় থাকে? নিউক্লিয়াসে। আচ্ছা, উপরে যেই জিনিসটা আছে সেটাকে বলা হয় ভর সংখ্যা। ভর সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তার মানে ভর সংখ্যা 40 দেওয়া আছে। প্রোটন সংখ্যা তুমি 18 পেয়েছো। নিউট্রন সংখ্যা কত হবে? 40 মাইনাস 18 ইকুয়াল টু 22। তাহলে আমি নিউট্রন সংখ্যা পেলাম 22, ইলেকট্রন সংখ্যা 18, প্রোটন সংখ্যা 18। একদম ইজি ছিল। কিছুই নেই এগুলোর মধ্যে। আচ্ছা, এরপরে চলে আসো গ্রুপ ডি। গ্রুপ ডি এর মধ্যে সেরকমভাবে ডিসকাস করার মতো কিছু জিনিস নেই যেটা তুমি জানো না বা পড়োনি। শুধুমাত্র তাও একবার রিভাইজ করে দিচ্ছি। বইয়ের মধ্যে সুন্দর করে প্রত্যেকটা আনসার দেওয়া আছে। মাপনী চোঙ ও স্টপ ওয়াচের সাহায্যে একটি কল থেকে জল পড়ার হার কিভাবে নির্ণয় করবা? সিম্পল কি হবে যে তুমি একটা মাপনী চোঙ নিবা, মাপনী চোঙ নিবা, এবার তুমি কল থেকে জল পড়ার হার, তার মানে তুমি একটা স্টপ ওয়াচ হাতে নিবা, স্টপ ওয়াচ হাতে নিবা। এবার তুমি যখন টাইম 0 সেকেন্ড, যখন টাইম 0 সেকেন্ড, তুমি তখন এই ট্যাপটা থেকে এই ট্যাপটা থেকে তুমি কি করবা? জল ছেড়ে দিবা। তারপরে স্টপ ওয়াচটা চালু করবা, জল পড়বে। মনে করো যে আফটার টি সেকেন্ড, আফটার টি সেকেন্ডে তুমি মাপনীর চোঙের মধ্যে তুমি দেখলা যে জল স্তম্ভ এক্স সিসি ভরেছে। তাহলে জল পড়ার হার কি হবে? এক্স সিসি বাই টি। যতটা জল ভরেছে সেটাকে সময় দিয়ে ভাগ করে দিব। এটাই তো জল পড়ার হার নির্ণয়। ঠিক আছে, এগুলো বইতে আছে, খুব সুন্দর করে দেওয়া আছে। বা আমার মনে হয় তুমি যদি বুঝে যাও তো এগুলো নিজের ভাষায় একটু সুন্দর করে লিখে আসবে, কেউ নাম্বার কাটবে না। ওকে, নাম্বার থ্রিটা, এই যে নাম্বার টুটা, এটা খুবই ইম্পর্টেন্ট। যেমন ধরো এখানে একটি ছবি দেওয়া আছে। ছবিটা দেখেছো তো? ছবিতে বলেছে ও এ এবং এ বি কি ধরনের গতি নির্দেশ করছে। দেখো তো, এটা ও এ, তার মানে কি এটা হচ্ছে স্লোপটা উপরের দিকে আছে। তো স্লোপটা উপরের দিকে আছে, তার মানে এটা হচ্ছে সমত্বরণে গতিশীল। সমত্বরণ। হুম, এটা হচ্ছে সমত্বরণ। হলো। আচ্ছা, এ বি কি ধরনের গতি? দেখো এখানে কি এক্স অ্যাক্সিসের প্যারালাল, তার মানে এটা হচ্ছে সমবেগ। এটা হচ্ছে সমবেগ। বস্তুর ত্বরণ কত? বস্তুর ত্বরণ আমরা কিভাবে বের করব? বস্তুর ত্বরণ আমরা আহ, দাঁড়াও, এই যে, বস্তুর ত্বরণ আমরা কি করব? বেগ বৃদ্ধি। কতটা বেগ বৃদ্ধি পেয়েছে? বেগ হয়েছে দেখো 8, 8 - 0 ডিভাইডেড বাই কত সেকেন্ডে? 4 সেকেন্ডে। 4 সেকেন্ডে তুমি কত হচ্ছে? 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। হয়ে গেল বস্তুর ত্বরণ। আচ্ছা, 10 সেকেন্ডে, 10 সেকেন্ড সময়ে বস্তুটা কত দূরত্ব অতিক্রম করবে? আচ্ছা, 10 সেকেন্ড সময়ে বস্তুর দূরত্ব অতিক্রম কতটা করেছে সেটা বের করতে হবে। তাহলে তার ফর্মুলা কি? সি দিয়ে কি লিখব? আমরা অ্যাকচুয়ালি এই যে গ্রাফটা পাচ্ছি তার ক্ষেত্রফল বের করি। ক্ষেত্রফল কি হবে? এস ইকুয়াল টু হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু কোনটা? এ বি, আর এই যে এটা। তার মানে এ বির ডিস্টেন্স কত? 10 - 4 6, যোগফল, তাদের যোগফল। এটা কত? 10, 10 - 0 10 ইন্টু এটা হচ্ছে 8। তাহলে 16 × 4, 4 × 16 = 64, 4 × 16 = 64। এটা অ্যান্সার হবে 64 মিটার। ওকে, এটার অ্যান্সার হবে 64 মিটার। অঙ্ক করে দিলাম এবং তার সঙ্গে কিন্তু বুঝিয়ে দিলাম। এগুলো কিন্তু কোনো ডিফিকাল্ট জিনিস নয়। ওকে, ওকে। অথবা দিয়ে দেখো, 10 মিটার/সেকেন্ড বেগে গতিশীল একটি বস্তুকে 5 মিটার দূরত্বের মধ্যে থামাতে হলে কত মন্দন সৃষ্টি করতে হবে? আচ্ছা, তাহলে ফর্মুলাটা কি হবে আমার? অথবা দিয়ে ফর্মুলা কি হবে? ভি স্কোয়ার ইকুয়াল টু কি হবে? ইউ স্কোয়ার মাইনাস 2as। মাইনাস কেন দিলাম? কারণ এটা মন্দন বলেছে। মাইনাস দিলাম কারণ এটা মন্দন বলেছে। ওকে, আচ্ছা, থামাতে হবে, তার মানে ভি স্কোয়ারের ভ্যালু 0। 10 মিটার/সেকেন্ড বেগে গতিশীল একটি বস্তু, তার মানে ইউ এর ভ্যালু হবে 10 মাইনাস 2 ইন্টু মন্দন কত বের করতে বলেছে? এস হচ্ছে 5। এখান থেকে আমাকে শুধু এর ভ্যালুটা বের করতে হবে। কত হচ্ছে? 10 a = 10, তাহলে a = 1 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা অ্যান্সার হচ্ছে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার। ওকে, কোনো অসুবিধা কারোর? আহ, দাঁড়াও দাঁড়াও, একটা প্রবলেম হলো। এটা তো স্কোয়ার ছিল, এটা স্কোয়ার ছিল না। সো সো এটা 100 হবে। সো 100 10 মিটার, এটা অ্যান্সার 10 মিটার হবে।
অথবা দিয়ে দেখো, অথবা দিয়ে দেখো যে পরমাণুতে এম এবং এল কক্ষের মধ্যে কোন কক্ষের শক্তি বেশি। তার মানে প্রথমটা কে কক্ষপথ হয়, তারপরে এম কক্ষপথ, সরি তারপরে এল কক্ষপথ হয়, তারপরে এম কক্ষপথ হয়। তার মানে যেই কক্ষপথটা বাইরে আছে সেই কক্ষপথটা তত বেশি শক্তিশালী। তাহলে এল এর থেকে এমটা বেশি শক্তিশালী। এখানে আমার অ্যান্সার এম হবে, এটা বেশি শক্তিশালী। কখন পরমাণু ইলেকট্রন দ্বারা শক্তি বিকিরণ ঘটে? যখন উচ্চতর শক্তি স্তর থেকে সেটা নিম্ন স্তরে শক্তি স্তরে ফিরে আসে। মানে ধরো এই কক্ষপথে একটা ইলেকট্রন আছে, সেটা এলে জাম্প করলো, তার মানে নিম্ন স্তরে ফিরে আসলো, তখন ইলেকট্রনগুলো তার শক্তি বিকিরণ করলো। হলো। পরমাণু এবং পরমাণু এবং আয়নের মধ্যে কে বেশি সুস্থিত? ডেফিনেটলি আয়ন বেশি সুস্থিত হবে, কারণ পরমাণুগুলোই তো আয়ন হতে চাচ্ছে, যাতে যাতে তার লাস্ট অরবিটে মানে শেষ কক্ষপথে 8টা করে ইলেকট্রন পায়। একটা সোডিয়াম, এটা পরমাণু, তার মানে তার ভেতরে 2 8 1 আছে। কিন্তু ও কি চায়, ও Na+ আয়ন হতে চায়, কারণ যাতে ওই একটা ইলেকট্রনটাকে বের করে দিতে পারে। ও লাস্ট অরবিটে 8টা ইলেকট্রন থাকতে পারে। তো আয়নটা বেশি সুস্থিত। সো আয়ন বেশি সুস্থিত, কারণ ওর লাস্ট অরবিটে 8টা ইলেকট্রন থাকে। তো এই ছিল আজকে আমাদের রায় মার্টিনের সেকেন্ড স্কুলের ফুল সলিউশন। শুধুমাত্র সলিউশন করেছি এরকম নয়, ডিটেলে বুঝিয়ে দিয়েছি, এবং যার যেখানে ডাউট আছে বা ছিল সেগুলো ক্লিয়ার করতে পেরেছি। তারপরেও যদি কোনো সমস্যা থাকে, তোমাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে। যে কোনো ধরনের প্রবলেম সেটা আমাকে কমেন্ট করবা, পিডিএফ লাগলে পিডিএফ চাইবা, টেলিগ্রামে প্রোভাইড করে দিব। অলওয়েজ ফর ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আর পারলে পারে সাবস্ক্রাইব করে দিবা, শেয়ার করবা তোমার ফ্রেন্ডসদের সাথে।